2025 সালে ফৌজদারি কার্যবিধিটা দুইবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন করা হয়েছে। প্রথম সংশোধন করা হয়েছে 10ই জুলাই এবং দ্বিতীয় সংশোধন করা হয়েছে 10ই আগস্ট। তো এই দুইটা সংশোধনের ক্ষেত্রে অনেক কিছু যুক্ত করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমে যদি আমরা দেখি ধারা 32 ম্যাজিস্ট্রেটের যে অর্থদণ্ডের পরিমাণ ছিল সেটা কিছু চেঞ্জ করা হয়েছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, সেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও হতে পারেন, তখন তিনি আমাদেরকে যে অর্থদণ্ড দিতে পারেন সেটা হচ্ছে 5 লক্ষ টাকা। এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবেন কত? 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা সরি। এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবেন 2 লক্ষ টাকা। আমি আরেকবার রিপিট করি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবেন 5 লক্ষ টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিবেন 3 লক্ষ টাকা, এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, তিনি অর্থদণ্ড দিতে পারেন কত? 2 লক্ষ টাকা। ঠিক আছে, তারপর আমরা 46-এ চলে আসি, যে একজন ব্যক্তিকে আসলে গ্রেফতারের যে পদ্ধতিটা এবং গ্রেফতারটা আসলে কিভাবে কি হবে, এখানে আসলে কিছু পরিষ্কার করা হয়েছে কিছু বিষয়গুলো, যে ক্লিয়ারলি এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। এখন যে পুলিশ অফিসার গ্রেফতার করতে যাবেন, এই গ্রেফতারের সময় তিনি অবশ্যই তার আইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন, এবং সেটা কিন্তু প্রয়োজনে তিনি শো করবেন যে আমি আসলে পুলিশ অফিসার অথবা পুলিশ কর্মকর্তা, আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক থানা থেকে এসেছি, তার পরিচয়টা তিনি খুব সঠিকভাবে দিবেন। এবং এখানে বলা হয়েছে যে গ্রেফতার করা হলে মেমোরেন্ডাম প্রস্তুত করতে হবে, যে আসলে এটা নিয়ে একটু পরে আলোচনা হবে বিস্তারিত। তো তারপরে হচ্ছে যে কি, যে সেখানে একজন আত্মীয়, আমাকে যদি আমার বাসা থেকে গ্রেফতার করা হয়, আমার যে আত্মীয় স্বজন আছে তাদের কারো একটা সাইন লাগবে, অথবা যদি এমন একটা জায়গা থেকে গ্রেফতার করা হয় যেখানে আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত কেউ নাই, তখন সেখানকার যে গণ্যমান্য ব্যক্তি আছেন ওনারা কেউ একজন সাক্ষী দিবেন। এবং গ্রেফতার করার পর আমার যে বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলের ছাপ, যাকে গ্রেফতার করা হবে তার বৃদ্ধাঙ্গুলের ছাপ নিতে হবে। এবং 12 ঘন্টার বেশি দেরি করা যাবে না, তাকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আইনজীবীর সাথে যোগাযোগ করার জন্য 12 ঘন্টার মধ্যে সুযোগ দিতে হবে। এবং একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যদি আঘাতের কোনো চিহ্ন থাকে তখন যাতে মেডিকেল সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়, এটা বলেছে আমাদের 46-এর এতে। আর 46-এর বিতে আসি, সেখানে বলছে যে গ্রেফতার করার পর একটা রেজিস্টার তৈরি করতে হবে, সেখানে সেই রেজিস্টারে কি লেখা থাকবে, যে গ্রেফতার করার কারণ, কি কারণে গ্রেফতার করা হয়েছে, আসলে কোন অভিযোগে, মানে অভিযোগকারীটা কে বা সংবাদদাতা কে, তার নাম ও ঠিকানা, এবং গ্রেফতারকৃত ব্যক্তির যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, ওনাদের নাম ঠিকানা থাকবে। এবং এই রেজিস্টারটা কে তৈরি করবে? এই রেজিস্টার তৈরি করবে যিনি গ্রেফতার করেছেন, সেই গ্রেফতারকারী অফিসার মূলত এই রেজিস্টারটা তৈরি করবেন। এবং এই রেজিস্টারের তথ্য যখন গ্রেফতারকৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন বা কেউ যাবেন, তাদেরকে গ্রেফতারকৃত তার আত্মীয়, যাকে গ্রেফতার করা হয়েছে তাকে দেখতে বা তার সম্পর্কে তথ্য নিতে, তখন যেন এই রেজিস্টারের তথ্যটা কি করা হয়, শেয়ার করা হয়। এই কথা বলে দেওয়া আছে যে দিতে বাধ্য থাকবে সেই গ্রেফতারকৃত অফিসার বা যিনি দায়িত্বে আছেন তিনি। এবং 46-এর সি অ্যাড করা হয়েছে এখানে। এখানে যদি আমরা দেখি যে গ্রেফতারের তথ্য সংরক্ষণ করবে কে বা এটা প্রদর্শন করবে কে, এটা মিডিয়াকে কে জানাবে, এখানে দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যে পুলিশ সুপার এটার জন্য দায়িত্ব পালন করবে এবং পুলিশ কমিশনার, এই দুজন ব্যক্তি এই কি করবেন, ওনাদেরকে যে গ্রেফতার করা হয়েছে এটা প্রচার করার দায়িত্বে থাকবেন এবং সংরক্ষণ করবেন। এবং ওনারা কাকে দায়িত্ব দিতে পারেন, যে এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, ওনাকে এটার দায়িত্ব দেওয়া যেতে পারে। এবং যে সকল দায়িত্ব অর্পণ করবেন তারা মূলত কি করবেন, তারা সংগ্রহ করবেন গ্রেফতারকৃত ব্যক্তির নাম, ঠিকানা এবং প্রকৃত অপরাধ, আসলে তিনি কি অপরাধ করেছেন, এই তথ্যগুলো ওনারা সংগ্রহ করবেন এবং প্রদর্শন করতে হবে। এটা হয়তো বা ওনারা ওনাদের ফেসবুক পেজে দিতে পারেন, থানার যদি কোনো ফেসবুক পেজ থাকে বা ফেসবুক আইডি থাকে ওখানে, বা এমন ভাবে দিতে হবে যাতে মানুষ এটা জানতে পারে। প্রয়োজনে ডিজিটাল মাধ্যমে এই ইনফরমেশনগুলো শেয়ার করতে হবে, যে আমরা আসলে অমুক ব্যক্তিকে এই অপরাধে গ্রেফতার করেছি। তারপর যদি আমরা চলে আসি 46-এর দিতে, এখানে বলছে যে স্বাস্থ্য পরীক্ষা, যাকে গ্রেফতার করা হবে তার স্বাস্থ্য এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এবং ইতে বলছে যে মেডিকেল অফিসার কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির পরীক্ষা, একজন মেডিকেল অফিসার ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা কি আছে সেটার খোঁজ খবর নেবে। তাহলে 46-এ কিন্তু অনেকগুলো অ্যাড করা হয়েছে, এবং এই প্রত্যেকটা অ্যাডই কিন্তু যে কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করা হয় তার সম্পর্কে, যে সেই ব্যক্তি আসলে কি কি সুবিধাগুলো পাবেন। তারপর যদি আমরা 51-তে চলে আসি, যে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, এবং তল্লাশি করে যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো অবশ্যই কি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে, এবং লিস্টের একটা কপি গ্রেফতারকৃত ব্যক্তিকে দিতে হবে। আমরা যদি 54-র দিকে তাকাই, যে বিনা পরোয়ানায় গ্রেফতার, আমরা আগে এখানে 9টা জিনিস পড়তাম, যে 9টা কারণে গ্রেফতার করা হতে পারে, এখানে 2টা জিনিস অ্যাড করা হয়েছে। তো আমার কাছে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে, যে কোনো ব্যক্তিকে যদি মনে হয় যে আসলে তাকে গ্রেফতার করা প্রয়োজন, কিরকম এখানে বলছে 2 নাম্বার পয়েন্টে যদি আমরা দেখি, যে কোনো ব্যক্তিকে
আহ, তার সাক্ষ্য প্রমাণ রক্ষা করার জন্য, অপরাধের সাক্ষ্য প্রমাণ রক্ষা করার জন্য বা আদালতে উপস্থিতি নিশ্চিত করার জন্য এই সকল কারণে মূলত একজন ব্যক্তিকে গ্রেফতার করা হতে পারে। এটা আমার কাছে নতুন লেগেছে। আর বাকিগুলো মোটামুটি আগের মতোই সব। আর হচ্ছে আপনার এখানে আপনারা আগে যেগুলো পড়ছেন আর কি, যে বাড়ি ভাঙার কোনো যন্ত্র পাওয়া গেলে, অপরাধ হিসেবে ঘোষণা করা হলে, কারো কাছে চুরি যদি কোনো কিছু পাওয়া যায়, পুলিশ হেফাজত থেকে পলায়নের চেষ্টা করে, প্রতিরক্ষা বাহিনী থেকে পলায়নকারী, বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করে থাকলে মুক্তিপ্রাপ্ত আসামি যদি তার মুক্তির কারণ ভঙ্গ করে, যাকে গ্রেফতার করার অনুরোধ রহি আছে, পুলিশের সামনে যদি আমলযোগ্য অপরাধ করে, মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই আগের কথাগুলো এখানে জাস্ট অল্প কিছু অ্যাড করা হয়েছে। তো 54 এতে চলে আসি যে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে। 54 ধারায় গ্রেফতার আমরা যেটা পড়ছি যে আসলে বিনা ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, কিন্তু এতে বলছে যে না, আসলে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করছেন ভালো, কিন্তু কি কারণে গ্রেফতার করছেন সেই কারণটা ওনাকে জানাবেন। তারপর যদি আমরা 67 এর এতে আসি, সেখানে দেখবো যে পুলিশ কর্মকর্তা আইনের বিধান ভঙ্গ করে যদি কাউকে গ্রেফতার করে তখন কি হবে, আদালত চাইলে সেই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে পারেন। এটা কিন্তু নতুনভাবে 67 এর এতে যুক্ত করা হয়েছে। তারপর 69 বলছে যে সমন জারি। আমরা জানতাম সমন কিভাবে জারি করা হয়, কিন্তু এখন নতুন কিছু মাধ্যম অ্যাড করা হয়েছে যে অপরাধ যার বিরুদ্ধে সমন জারি করা হবে তাকে SMS করা যেতে পারে, তাকে কল দেওয়া যেতে পারে, তাকে ইমেইল করা যেতে পারে, তাকে হচ্ছে যে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে মেসেজ করা যেতে পারে। এইভাবে মানে ইলেকট্রনিক, আগের যেগুলো আছে সবগুলাই থাকবে, জাস্ট ইলেকট্রনিক এই মেথডগুলো অ্যাড করা হয়েছে, এবং এটার প্রমাণ যেন থাকে সেটা রেকর্ড করতে হবে। আমি একটা ভিডিওতে এইটুকুই বলবো, আর বাকি সেকশনগুলো আমি আরেকটা ভিডিওতে আলোচনা করবো, নয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে।